আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আসসালাম রিশা। আমাদের গেস্ট কি আসছেন? এখনো আসেননি। আহ ওনাকে একটু মেসেজ দেন। উনি তো লিখেছেন, নো জি। প্লিজ মেসেজ মি হোয়েন ইউ আর রেডি। জি। এখানে কি আপনি এখন হোস্টে আছেন তো নাকি? তাহলে তো আপনি অ্যাড করতে পারবেন। আপনি কি কো হোস্ট করে নিতে পারলেন নাকি? একটু দেরি হয়ে গেল আজকে। আসলে রিমাইন্ডার পাঠানো হয়নি তো। আই আসলে এম স্যার অনলাইন। গতকাল থেকে আমাদের এখানে খুব ঝড় বৃষ্টি হচ্ছে। এই জন্য মানে নেট প্লাস ইলেকট্রিসিটি বিভিন্ন জায়গাতেই সমস্যা হচ্ছে। না, আবির তো নর্মালি 30 মিনিট আগে তো রিমাইন্ডার দেয়। জি। স্যার সরি স্যার, আজকে হচ্ছে হলো চার্জ কি ছিল না, কিছু ছিল না, মানে কানেকশনও করতে পারি যোগাযোগ করতে পারিনি। হুম হুম। মানে খুব ঝড় বৃষ্টি হচ্ছে তো ঝামেলা হয়ে গেছে। ওকে, উনি ওনাকে তো বলছেন যে জয়েন করতে না? ম্যাম সিন করেছেন, ম্যাম হয়তো কিছুক্ষণের মধ্যে আসবেন। হুম। রিশা, আচ্ছা, আপনার পিছনের দরজাটা কি হলো কোনোভাবে কাভার করা যায়? দরজাটা, আচ্ছা আমি দেখছি। আবির, এই যে আজকে যিনি আসছেন এটার নাম হলো জুন আর কি, ওনাকে জুন আপা বলে ডাকবো বা জুন ম্যাম। হ্যাঁ। তো উনার ছোট ভাই কিন্তু আবার গুগলে খুব ভালো অবস্থানে গিয়েছে আর কি। ও, তাহলে তো খুব ভালো। হ্যাঁ, তো ওনার মাধ্যম দিয়ে আমরা ওই ওনার ভাইয়ের সাথে মানে পরিচয় পরিচয় হওয়ার চেষ্টা করব। একটু দাঁড়ান, ওনার ভাইয়ের নামটা আমি বলে দিই, তাহলে আপনি মানে ফলো আপ করতে পারবেন। তার নাম হলো নাম হলো জাহিদ সবুর। ম্যাম আসসালাম জাহিদ আলাইকুম। সবুর। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন ম্যাম? এই তো ভালো, আপনারা ভালো আছেন? কি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। সরি আপা, একটু আমাদের দেরি হয়ে গেল। আমি একটু পরিচয় করে নিই। খুশু আপার মাধ্যমে পরিচিত হয়েছে, আমি মশিউর। গুড টু মিট ইউ। আপনি খুশু আপার জাপানে প্রবাসী জাপানে, হ্যাঁ। পড়াশোনাকালীন বন্ধু? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি খুশু খুশু আপা। আপা আমার 2 বছর সিনিয়র। আমি আচ্ছা জাপানে পড়াশোনা করে মাঝখানে অবশ্যই আমেরিকাতে ছিলাম, ওয়েস্ট ভার্জিনিয়াতে। তারপর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কিছুদিন টিচিং করে করেছি আর কি। এখন সিঙ্গাপুরে আছি। আমি ডিজিটাল হেলথ কেয়ার নিয়ে কাজ করি। আচ্ছা আহ একটু দেন, খুশরাপা মনে মেসেজ দিয়েছে। তো এখানে আমাদের টিমের সাথে পরিচয় করাই দিই। এখানে রয়েছে আবির, রয়েছে যে কোঅর্ডিনেশন করছে, আর আজকে হোস্ট হবে রিশা। তো আমরা কিছু প্রশ্ন তৈরি করেছি আপনার জন্য। রিশা, একটু আপনি পরিচয় করেন, দেন আপনার। আসসালামু আলাইকুম ম্যাম। আমি সাউদা জামান রিশা, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ফোকলোর বিভাগ 3য় বর্ষে। ভেরি নাইস, নাইস টু মিট ইউ রিশা। ওয়ালাইকুম আসসালাম। ম্যামের সাথে আমাদের পরিচয় হয়েছে, আমরা মনে হয় আগেও মিট করছিলাম। আমি ও কি ইয়েস। হলো, ইয়েস, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আমি কি হলো একদিন কথা হয়েছে। লাইভে যাওয়ার প্রিপারেশন নিচ্ছি। রিশা, আমরা প্রশ্নগুলো তো পাঠিয়েছিলাম তাই না? জি স্যার, প্রশ্নগুলো আমরা পাঠিয়েছিলাম। ম্যাম আমি প্রশ্নগুলো লাইভ শুরু হওয়ার আগে কি আপনাকে আরেকবার বলবো? হ্যাঁ বলতে পারো। আমার বাট না বললেও অসুবিধা নাই, ইটস ওকে। রিশা, আমরা চলে যাবো লাইভে এখন। ওকে।
1 মিনিট পরে। রিশা আমরা লাইভে। স্টার্টিং 3 2 1। আসসালামু আলাইকুম। লার্ন টাইম জীবনের গল্প থেকে শিক্ষা অনুষ্ঠানের 32তম পর্বে সকলকে স্বাগত জানাই। আপনি কি ভাবছেন ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার মেয়েদের জন্য নয়? তাহলে গল্প শুনুন বাংলাদেশি এক নারীর বিশ্বমানের সফল ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারে। জানতে চোখ রাখুন লার্ন টাইমের ফেসবুক পেজে। আগে জানুন, অতঃপর স্বপ্ন দেখুন, পরিশ্রম করুন এবং সফল হন। আমাদের আজকের পর্বে অতিথি হিসেবে আমাদের সঙ্গে আছেন রিমঝুম ম্যাম। আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ার্স অস্টিন ব্রাঞ্চ এর 2017 সালের সিভিল ইঞ্জিনিয়ার অফ দ্য ইয়ার ছিলেন তিনি। এছাড়াও ডিরেক্টর অফ ফ্লাড প্ল্যানিং অফ দ্য টেক্সাস ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের সঙ্গে রয়েছেন তিনি। তিনি পোস্ট গ্রাজুয়েশন করেছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট অস্টিন থেকে এবং গ্রাজুয়েশন করেছেন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে রয়্যাল মেলবোর্ন ইনস্টিটিউট অফ টেকনোলজি ইন মেলবোর্ন, অস্ট্রেলিয়া থেকে। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রিশা, থ্যাংক ইউ ফর দ্যাট নাইস ইন্ট্রোডাকশন। খুব সুন্দর করে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ তোমাকে। কেমন আছেন ম্যাম? এই তো ভালো। আমাদের সময় কিন্তু তোমাদের সাথে একটু উল্টো। আমার কেবলই মনে হচ্ছে যে বলি শুভ সন্ধ্যা, তারপরে বুঝতে পারছি যে শুভ সকাল তোমাদের ওখানে। জি ম্যাম, আপনি যেখানে আছেন আর বাংলাদেশের সাথে সময়ের পার্থক্য প্রায় মানে আমাদের যখন দিন আপনাদের তখন রাত, সময়টা এমন হয়। ম্যাম আপনি যদি অনুমতি দেন আমরা মূল অনুষ্ঠান পর্বে প্রবেশ করতে পারি। হ্যাঁ চলো শুরু করি। ম্যাম আপনি এখন কোথায় বসবাস করছেন? আমি এখন আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে বসবাস করছি। অস্টিন শহর হচ্ছে টেক্সাসের রাজধানী। ম্যাম এই যে আপনার দীর্ঘ প্রবাস জীবন, এই প্রবাস জীবনে আপনি বাংলাদেশকে কিভাবে দেখেন? অনেকদিন তো দেশ থেকে দূরে আছেন। আমি অনেকদিনই দেশ থেকে দূরে আসছি। আসলে দেশ কোনটা বিদেশ কোনটা অনেকদিন যখন বিভিন্ন জায়গায় থাকা হয় তখন কিভাবে যেন মিলেমিশে যায়। তো আমার কাছে খুব প্রিয় একটা জিনিস হচ্ছে আমার বাংলা ভাষা। বাংলা ভাষাটা আমার কাছে খুব প্রিয়। বাংলাদেশে আমি ছিলাম, মানে একদমই ছিলাম পুরোপুরি ভাবে হচ্ছে 1989 সন থেকে 1995 সনের শেষ পর্যন্ত। তো সেটা ছিল আমার ক্লাস 8-এর একেবারে শেষ থেকে হাই স্কুল পাশ করে মাত্রই কলেজ, মেডিকেল কলেজ জীবন শুরু করেছিলাম, তারপর আমি চলে যাই। কিন্তু আমি প্রচুর বই পড়তাম ছোটবেলায় আমার, এবং সেগুলো সব বাংলাতেই পড়তাম। তো যার জন্য ভাষাটা আমার খুব প্রিয়। প্লেন থেকে নেমে একটা সবুজ একটা দেশের যে বাংলাদেশের একটা গন্ধ, সেটা আমার কাছে খুব পরিচিত, সেটা এখনো সেরকম হয়ে আছে আমার কাছে। তো এইভাবেই মনে হয় বাংলাদেশকে দেখি। আর দেশে যারা থাকেন সম্ভবত জানেন যে বাংলাদেশে আমরা সাধারণত যেমন পয়লা বৈশাখটা খুব সুন্দর করে উদযাপন করি। এই বছর বা গত বছর কোভিড এর জন্য হয়নি। তো যতটুকুই সম্ভব হয় বাইরে বাংলাদেশের একটা ছোঁয়া আমাদের মাঝে সবসময় থেকে যায়। তো এভাবেই বাংলাদেশকে দূর থেকে দেখা। 95 সালের শেষ থেকে আমার বাইরে আর কখনো দেশে ঠিক ফিরে যাওয়া হয়নি বেড়াতে যাওয়া ছাড়া। ধন্যবাদ ম্যাম। ম্যাম আপনি বললেন যে আপনার ক্লাস 8 থেকে আপনার পড়াশোনা শুরু হয়েছিল বাংলাদেশে। ম্যাম জানতে চাচ্ছিলাম একদম আপনার শৈশবে যখন আপনার শিক্ষা জীবনের সূচনা হয় তখন কোথায় ছিলেন আপনি, কিংবা সেই সময়ের কোনো স্মৃতি? তো আমি আসলে বেশ কয়েকটা দেশে বড় হয়েছি, বা বিভিন্ন দেশে ছিলাম অস্টিনে আসার আগে পর্যন্ত। আমার যে সময় ছেলে মেয়েদের পড়াশোনা করার কথা ওই সময়টা আমার কেটেছে সৌদি আরবে। তো মাঝে মাঝে দেশে যাওয়া হতো না এরকম না, দেশে যখন যাওয়া হতো তখন হয়তো 2-1 মাসের জন্য স্কুলে যাওয়া হয়েছে। বাট আমার ফর্মাল এডুকেশন যেটাকে বলে আনুষ্ঠানিক শিক্ষা, সেটা শুরু ক্লাস 8-এর শেষে বাংলাদেশের ঢাকাতে।
তার আগে আমার ঠিক ফর্মালি স্কুলে যাওয়া হয়নি। সো এই জন্যই আমি বলি যে আমার এর আগে স্কুলে মানে আমার আনুষ্ঠানিক শিক্ষার শুরু হচ্ছে একটু একটু দেরি করে বলতে হবে। বাসায় প্রচুর বই ছিল, অবশ্যই বই পড়া হয়েছে। তারপরে ক্লাস 8 থেকে আমার শিক্ষা বিষয়টা ছিল, মানে আপনার শৈশবের শিক্ষাটা অন্যভাবে শুরু হয়েছে, কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষাটা আসলে ক্লাস 8 এ শুরু হয়েছে। এর আগে আমি যখন দেশে বেড়াতে যেতাম তখন স্কুলে কয়েক মাসের জন্য ভর্তি করে দেওয়া হতো, কিছুদিনের জন্য গিয়েছি, বাট হ্যাঁ আমার প্রাতিষ্ঠানিক শিক্ষাটা আসলে ক্লাস 8 এর শেষেই শুরু হয়েছে। জি ম্যাম। আচ্ছা ম্যাম, ক্লাস 8 এ তো আপনার পড়াশোনা শুরু হলো বাংলাদেশে, এরপরে ক্রমান্বয়ে যে শিক্ষাধারা আমাদের বাংলাদেশে আছে, এসএসসি, এইচএসসি, এরকম কিছু ধারাগুলো যে আছে, এগুলো আপনার কোন শিক্ষা প্রতিষ্ঠানে কেটেছে, কিংবা এখানকার কোনো স্মৃতি যদি শেয়ার করতেন ম্যাম প্লিজ। অবশ্যই, আমার ওখানকার স্মৃতিগুলো অ্যাকচুয়ালি খুবই চমৎকার। মণিপুর স্কুলে আমার ক্লাস 9 এবং 10 কেটেছে, তারপরে আমি পড়ি বেকারুন্নিসা কলেজে ক্লাস 10 and 11-এ। তো বেকারুন্নিসা কলেজে আমার কিছু খুব চমৎকার স্মৃতি আছে। ওই কলেজটার আশেপাশেই কিছু বইয়ের দোকান আছে। যারা ওই জায়গাটার সাথে পরিচিত, যারা এই বেকারুন্নিসার ছাত্রী, তারা এটা জানবেন। তো প্রতিদিনই কলেজের পরে বেশ কিছু সময় আমাদের কাটতো ওই বইয়ের দোকানটাতে। আর আর স্কুল কলেজের কথা তো সবসময়, স্কুল কলেজ মানুষের লাইফের খুব চমৎকার একটা সময়। আর আমার আগে যেহেতু স্কুলের স্মৃতি ছিল না, আমার জন্য আসলেই বিশেষ করে বেকারুন্নিসা কলেজের সময়টা খুবই চমৎকার ছিল। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম, আরেকটা চমৎকার বিষয় আছে আপনার ক্যারিয়ার স্টাডি করতে গিয়ে, যে বিষয়টা দেখেছি, আপনি মেডিকেল ক্যারিয়ার ছেড়ে আপনি ইঞ্জিনিয়ারিং এর দিকে গিয়েছিলেন, এর কারণ কি ছিল? এটা একটা আমাকে একবার অনেক আগে একজন জিজ্ঞেস করেছিল অস্ট্রেলিয়াতে আমেরিকার কোন বিষয়টি আমার খুব ভালো লাগে। আমি অস্ট্রেলিয়া থেকে আমেরিকায় মুভ করেছিলাম। তো একটা জিনিস এখানে আমার চমৎকার লাগে, এখানকার ছেলেমেয়েরা, এখন বাংলাদেশেও এটা কিছুটা এসেছে, পড়াশোনার জন্য অনেক কিছুই কনসিডার করে। আমি যখন বাংলাদেশে বড় হচ্ছিলাম তখন ভালো ছাত্র বা ছাত্রীরা ইদার ডাক্তারি পড়তো অথবা ইঞ্জিনিয়ারিং পড়তো। এটা সম্ভবত অনেকেই আমার সাথে রিলেট করতে পারবে। 94 ওই সময়টাতে যারা পাশ করেছে, এখন মানুষজন বিজনেস বা আরো অনেক কিছু পড়ছে, বাট তখন মোটামুটি ধরা ছিল যে যদি ভালো ছাত্রী বা ছাত্র হয় একজন, সে ইদার ডাক্তারি পড়বে অথবা ইঞ্জিনিয়ারিং পড়বে। তো ফিজিক্স বা পদার্থবিদ্যা আমার খুব প্রিয় বিষয় ছিল, অঙ্ক আমার খুব প্রিয় বিষয় ছিল। তো যদি দেশের বাইরে পড়তে চলে না যেতাম স্কলারশিপ নিয়ে, আমার সম্ভবত মেডিকেলে পড়া হতো। অনেকটা বলবো যে পরিবার থেকে আগ্রহ ছিল যে মেয়ে ডাক্তার হবে, সো সেখান থেকেই ডাক্তারি শুরু করা অনেকটা। তো তারপর অস্ট্রেলিয়াতে একটা স্কলারশিপ ছিল, যেটা আমি নিজেই দেখে দেখে অ্যাপ্লাই করেছিলাম, জাস্ট অ্যাপ্লাই করার জন্যই। পড়তে যে যাওয়া হবে তখনও ঠিক সার্টেন ছিলাম না, বাট আমার সবসময় পদার্থবিদ্যা খুব প্রিয় ছিল, অঙ্ক খুব প্রিয় ছিল। মেডিকেল কলেজে আমি যে সময়টুকু কাটিয়েছি ঢাকা মেডিকেল কলেজে, ওটা আমার লাইফের খুব চমৎকার একটা সময়। সো ওটা ছেড়ে আসাটা যে খুব ইজি ছিল এটা বলবো না, ওটা ছেড়ে যেতেও একটু কষ্ট হয়েছে। তো এভাবেই ডাক্তারি থেকে কলেজ পাস করার পরে ওই সময় হঠাৎ করে একটা এরকম চমৎকার একটা স্কলারশিপ, একটা বিদেশে একা একা পড়তে যাওয়া 4 বছরের। environmental engineering was a very interesting topic then, continues to be. environmental engineering দিয়ে তুমি অনেক কিছু করতে পারো, যেটা কি বলবো, in a way you are helping the world, the planet get better, right? সো সেই আগ্রহ থেকেই ডাক্তারিতেও মানুষকে হেল্প করা হয়, সেখান থেকে পৃথিবীকে হেল্প করার একটা ব্যাপার। তো সেই আগ্রহ থেকেই ছোটবেলা ডাক্তারি ছেড়ে ইঞ্জিনিয়ারিং পড়তে চলে গিয়েছিলাম। তাহলে বলা যায় যে আপনার ছোটবেলা থেকে একটা আগ্রহ ছিল পদার্থবিজ্ঞানের দিকে, এটি একটি বিষয়। আর আরেকটি বিষয় হচ্ছে যে চমৎকার একটি স্কলারশিপ, সেখানে অ্যাডভেঞ্চারিয়াস একটা লাইফ কিংবা নতুন কিছু জানার একটা আগ্রহ, এরকম একটা কিছু বিষয় থেকেই আপনার মেডিকেল ক্যারিয়ার ছেড়ে ইঞ্জিনিয়ারিং এর দিকে যাওয়া। কম্বিনেশন অফ দোজ টু, হ্যাঁ প্রিটি মাচ সেটাই সে সময় হয়েছিল, যে একটা দেশে, একটা কন্টিনেন্টে একা একা মোটামুটি হাই স্কুলের পরে যেতে পারা এবং পড়াশোনা করতে পারা, এবং খুব বেশি ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে সেটা আগ্রহ ছিল, তো সেভাবেই চলে যাওয়া। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম, আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা যেটা দেখি, মেয়েদেরকে আমরা মেডিকেল ক্যারিয়ারের দিকে দিতে চাই, মানে আমাদের বাবা মা বা সমাজের মানুষ এটাই বলে যে ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারের দিকে মেয়েরা গেলে আসলে
তাদের কর্মক্ষেত্রে বা শিক্ষাক্ষেত্রে প্র্যাকটিক্যাল লাইফে অনেক প্রবলেমস আসে, অনেক ডিফিকাল্টিস আসে। তো দরকার নেই তুমি মেডিকেল ক্যারিয়ার দিকে যাও, তুমি ভালো স্টুডেন্ট মেডিকেল ক্যারিয়ারের দিকেই যাও, এমনটাই সমাজ আমাদেরকে বলে। স্বভাবত আমরা এটা শুনে অভ্যস্ত। জানতে চাচ্ছিলাম ম্যাম, আপনার জীবনের কোন স্টেপে ইঞ্জিনিয়ার হিসেবে বা একজন মেয়ে ইঞ্জিনিয়ার হিসেবে আপনি কি কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন? আসলে মেয়ে ইঞ্জিনিয়ার হিসাবে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে কিনা এটা স্পেসিফিক্যালি বলতে পারবো না, বা সম্মুখীন হলেও হয়তো বা সেটাকে পজিটিভ অ্যাটিটিউড রাখাটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার ছিল পুরো সময়টাতেই। তো আমার কাছে লাইফের সাকসেসের জন্য অবশ্যই টেকনিক্যালটার দরকার হয়, টেকনিক্যালটা আমাদের বেস লাইন, ওটা থাকতেই হবে। পড়াশোনা করা, পরিশ্রমী হওয়াটা খুব জরুরি, বাট পজিটিভ অ্যাটিটিউড থাকাটা খুব জরুরি। তো শুধু মেয়ে হওয়ার জন্য প্রতিবন্ধকতা ছিল কিনা জানি না, বাট আমি তো আসলে অনেকগুলো স্টেপ পার হয়ে এসেছি। আমি সেই ছোটবেলা, এখন ছোটবেলা বলি, তখন মনে করতাম না যে আমি ছোট ছিলাম। আমার মনে হয় না যে তোমরা কেউ মনে করো যে আমরা ছোট ছিলাম, বাট যখন জীবনের অনেকটা পথ পার হয়ে আসা হয় তখন মনে হয় যে আমি তো তখন বেশ ছোট ছিলাম, তোমাদের মতো ছিলাম তখন। তো তখন যখন পড়তে গিয়েছিলাম একা একা একটা দেশ ছেড়ে আরেকটা কন্টিনেন্টে, আরেকটা দেশে, নতুন ভাষা, নতুন পরিবেশ, সবকিছুর মধ্যে তো বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা থাকে। তো তার ভিতরে মেয়ে হিসাবে প্রতিবন্ধকতা কি জড়ানো ছিল? হয়তো বা ছিল, বাট ওরকম করে দেখা হয়নি। আমি যখন আন্ডার গ্রাজুয়েটে পড়তাম তখন উইমেন ইন ইঞ্জিনিয়ারিং বলে একটা প্রোগ্রাম ছিল, সেখানে তখনই জয়েন করেছিলাম। এখন এই পর্যায়ে এসে আমি চেষ্টা করি যে যখনই মানে আমার সুযোগ থাকে মেন্টর করার মেয়ে ইঞ্জিনিয়ারদেরকে, অ্যাজ ওয়েল অ্যাজ ছেলে ইঞ্জিনিয়ারকে, তো ছেলে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকেও, বাট আমার হয়তো বা একটু পক্ষপাতিত্ব থাকে মেয়ে ইঞ্জিনিয়ারদেরকে, বিকজ আমি নিজে সেই প্রতিবন্ধকতাগুলা পার হয়ে এসেছি। বাট স্পেসিফিক্যালি ওরকম করে কিছু আইডেন্টিফাই করতে পারবো না। একটাই বলবো যে পরিশ্রমী হওয়াটা খুব জরুরি, আর পজিটিভ অ্যাটিটিউড রাখাটা খুব জরুরি। পজিটিভ অ্যাটিটিউডটা আমাদের সমস্যার, লাইফের অনেক সমস্যার বিভিন্ন সময় সমাধান করে। এটুকুই বলবো আমি এটা সম্পর্কে। থ্যাংক ইউ ম্যাম। তাহলে ম্যাম, আমাদের তরুণ সমাজ যারা আছে, বিশেষ করে মেয়েরা যারা স্বপ্ন দেখে ইঞ্জিনিয়ারিং দিকে যাবে কিন্তু পারিপার্শ্বিক অনেক কিছু ভেবে ভয় বা দ্বিধার মধ্যে আছে, তাদের জন্য একটু মেসেজ হতে পারে যে সামনে এগিয়ে যেতে হলে আসলে প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হবে। তা আমি ছেলে হই বা মেয়ে হই, এর মাঝে নিজেকে গুলিয়ে ফেললে চলবে না, বরং আমার যা লক্ষ্য সেই লক্ষ্যে স্থির থাকতে হবে। প্রতিবন্ধকতা সামনে আসলে পজিটিভ মাইন্ড থেকে, পজিটিভ অ্যাটিটিউড থেকে তার আসলে মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে। আমি সেটাই বলবো যে সবসময় সফল হওয়া, কিন্তু সবসময় সফল হওয়ার থেকে আমি আরো বেশি অ্যাপ্রিসিয়েট করি যখন কোনো প্রতিবন্ধকতা আসে এবং সেটা থেকে পার হয়ে কেউ এগিয়ে যায়। সেখানে পজিটিভ অ্যাটিটিউড এবং পরিশ্রমী হওয়াটা খুব জরুরি। তুমি খুব সুন্দর করে বলেছো ঋষা। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম, তাহলে চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নের দিকে। ম্যাম, আপনি ফ্লাড প্ল্যানিং অ্যাট টেক্সাস ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন। আপনার দীর্ঘ কর্ম অভিজ্ঞতা রয়েছে এখানে, যেখানে ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন বিষয় নিয়ে আপনি কাজ করেন। আপনি এবং আমরা সকলেই জানি আমাদের বাংলাদেশের বন্যা প্রেক্ষাপটের যে অবস্থা, বা আমাদের রেইনি সিজন গুলোতে বা বন্যার যে বিশেষ সময়গুলো আছে, সেই সময়ে আমাদের দেশের অবস্থা খুবই শোচনীয় অবস্থায় থাকে এই বন্যার কারণে। ম্যাম, আপনার যে গবেষণার বা আপনার কর্মক্ষেত্রের যে বিষয়গুলো আছে, এই বিষয় থেকে বাংলাদেশের এই যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে সেই গবেষণা এবং গবেষণা লব্ধ জ্ঞান কতটা ইফেক্টিভ হতে পারে বলে আপনি মনে করেন, বিশেষ করে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে? তো আমি দীর্ঘদিন কাজ করেছি এখানেই, টেক্সাস ওয়াটার ডেভেলপমেন্টে। আমি নিউ 1.5 বছর ধরে এই নতুন প্রোগ্রামটা আমি তৈরি করছি। এটা হচ্ছে টেক্সাসের স্টেট ওয়াইড ফ্লাড প্ল্যানিং প্রোগ্রাম। বাট হ্যাঁ, আমি অনেকদিন ধরেই বন্যা এবং বন্যা বিষয়ক জিনিস নিয়ে কাজ করছি, সেটা আমেরিকার বিভিন্ন জায়গায়। একটা বা দুইটা প্রজেক্ট ছিল আমেরিকার বাইরে। তো বন্যার সমস্যাগুলি আসলে খুবই জায়গা স্পেসিফিক। ওখানে কতটুকু বৃষ্টি পড়ে, ওখানে ড্রেনেজ সিস্টেম কিরকম, ওখানের মাটিটা কিরকম, ওখানে পানিটা মাটিতে পড়ার পরে কতটুকু ঢুকে যাচ্ছে, কতটুকু মাটির উপর দিয়ে যাচ্ছে, ওখানের মাটির নিচে কতটুকু পানি অ্যাবজর্ব হতে পারছে, ওখানে আমরা কতটুকু কাভার করে ফেলেছি বিভিন্ন রকমের বিল্ডিং দিয়ে, পানির যাওয়ার জায়গা আছে কিনা। সো অনেক কিছু ইন্টার রিলেটেড থাকে আর কি। সেটা বলার পরে
তারপর ওই সমস্ত জিনিসগুলা দেখার পরে কিন্তু সমস্যাই, তারপর সমাধানটা সিমিলার ভাবেই দেখতে হয়। তো কিছু কিছু বন্যা বিষয়ক জ্ঞান অবশ্যই ট্রান্সলেটেবল এক জায়গা থেকে আরেক জায়গায়। যদি কখনো আমার জীবনের সুযোগ হয় এটা সুন্দরভাবে করার পরে, আমি হাতে এখন অনেক বড় একটা প্রজেক্ট হাতে নিয়ে বসে আছি, সেটা টেক্সাসের জন্য ফার্স্ট এভার স্টেট ফ্লাড প্ল্যান তৈরি করা। এটা যদি সফলভাবে সুন্দর করে শেষ করতে পারি, হয়তো জীবনের কখনো কোনো পর্যায়ে কখনো ইচ্ছা আছে যদি সুযোগ হয় বাংলাদেশের বন্যা বিষয়ক সমস্যা নিয়ে কাজ করার। অসংখ্য ধন্যবাদ ম্যাম। আমরা আশা করছি আপনাকে কখনো বা অদূর ভবিষ্যতে আমাদের মাঝে পাবো। বাংলাদেশের যে বন্যা পরিস্থিতি আছে, এই বন্যা পরিস্থিতি থেকে আমরা হয়তো কিছুটা হলেও মুক্তি পাবো এই শোচনীয় অবস্থা থেকে আপনার হাত ধরে। অসংখ্য ধন্যবাদ ম্যাম। জানতে চাচ্ছিলাম, এই যে আপনার দীর্ঘ দিনের একটা গবেষণা কর্ম আছে, এই গবেষণা কর্ম থেকে কিয়দাংশ যদি আমাদের সঙ্গে শেয়ার করতেন, হয়তো সেখান থেকে আমাদের তরুণ সমাজ যারা আছে, যারা এই বিষয়ে আগ্রহ, তাদের আগ্রহটা আরো কিছুটা বেড়ে যেত। প্লিজ ম্যাম। তো আমার কাজটা, আমার রিসার্চ ছিল ইউনিভার্সিটি অফ টেক্সাসে, যখন আমি পড়াশোনা করেছি আমার মাস্টার্স ডিগ্রি রিসার্চ বেসড ওখান থেকে। তারপর কিন্তু আমি কর্মক্ষেত্রে কাজ করছি এবং আমি এটা খুবই এনজয় করি। সো পার্থক্যটা হচ্ছে এরকম যে এটা মোর অ্যাপ্লাইড ওয়ার্ক। সো আমি একটার পর একটা প্রজেক্টে কাজ করেছি। আমার প্রথম কাজ হচ্ছে এই কমে, এটা একটা সিভিল ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং ফার্ম, দ্যাটস দ্য লার্জেস্ট সিভিল ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং ফার্ম ইন দ্য ওয়ার্ল্ড। সো ওখানে যখন কাজ করতাম বিভিন্ন রকম মডেলিং নিয়ে কাজ করেছি। সো সেম কাইন্ড অফ আইডিয়া, যে বৃষ্টির পানিটা মাটিতে পড়ছে, তারপরে কতটুকু মাটির ভিতরে ঢুকে যাচ্ছে, কতটুকু ফ্লো করে যাচ্ছে উপর দিয়ে, ওটা হাইড্রোলজি বলে। কিছুদিন আমি গ্রাউন্ড ওয়াটার অ্যাভেলেবিলিটি মডেলিং নিয়ে কাজ করেছি, ওটা মাটির নিচে পানিটা কিভাবে ইন্টারঅ্যাক্ট করে সয়েলের সাথে। বা তারপরে আমার দীর্ঘদিন কাজ করা হচ্ছে সারফেস ওয়াটার নিয়ে। বেসিক্যালি বৃষ্টির পানিটা কিভাবে পড়ে কতটুকু পানি এসে যাচ্ছে, চ্যানেলে যাচ্ছে, এবং সেই পানিটা কিভাবে ফ্লো করছে, সেটা দিয়ে আমি অনেক দিন মডেলিং এবং ম্যাপিং এ ধরনের কাজ করেছি। সো একবার যখন আমরা পানিটা কতটুকু পড়েছে ওটা যখন কোয়ান্টিফাই করি, তারপর আমরা দেখি যে কতটুকু চ্যানেলে গেল বা নদীতে গেল। সো নদী শুধু বড় পদ্মা মেঘনা নদী না, নদী অ্যাকচুয়ালি যে এই ছোট যে পানিগুলো বৃষ্টির সময় যে এক জায়গায় হয়ে যাচ্ছে একসাথে, ওটাও কিন্তু একটা ছোট চ্যানেল। সো সেগুলো আমরা মডেল করি। সো মডেল করে বের করি যে বৃষ্টিটা যদি হয় এবং বৃষ্টিটা যদি এই পরিমাণ বড় হয়, তাহলে এটা কতটুকু জায়গা নিবে। তারপরে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে আমরা ওই জায়গাটা খালি রাখতে পারছি কিনা পানির জন্য। সো মেইন সমস্যাটা দাঁড়ায় ওখানেই, যে আমরা পানি যাওয়ার জন্য জায়গাটা কি রাখতে পারছি, ইদার মাটির নিচে পাইপ দিয়ে অথবা মাটির উপরে চ্যানেল তৈরি করে আমরা জায়গাটা রাখছি কিনা। সেই জায়গাটা আমরা যখন না রাখি তখন আমাদের বন্যাটা হয়। তো অনেক দিন ধরেই এটা নিয়ে বিভিন্ন রকম প্রজেক্টে কাজ করা। তো তারপরে একটা হয় যে শহরগুলো তো তৈরি হয়ে যায়, রাইট? আমরা শহরগুলো তৈরি করে ফেলেছি, এখন তো বন্যা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তারপর আমরা তাহলে কিভাবে এই সমস্যাটা সমাধান করব? তো তখন আমরা দেখি যে কি করা যায়। তাহলে এক জায়গায় কি আমরা একটা পন্ডের মতো তৈরি করে কিছু পানি সরিয়ে রাখতে পারি, কিছু বড় পাইপ বা টানেল কি পানির নিচে তৈরি করতে পারি। তো আমি বেশ কিছুদিন কাজ করেছি এরকম প্রজেক্ট নিয়ে। আমি সিটি অফ অস্টিনে কাজ করতাম অ্যাবাউট 8 বছরের মতো। ওই সময় বেশিরভাগ সময় আমার কাজগুলো ছিল অ্যাকচুয়ালি সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ওয়ার্ক, এন্ড আই লাভড ইট। তো এই বিষয়ে আমার মেয়েদের জন্য একটা বক্তব্য আছে। তো কেউ যদি আপনারা বা তোমরা মনে করো যে সেটা আমরা করতে পারি না, আমরা অবশ্যই করতে পারি। আমি প্রচন্ড এনজয় করতাম এই জিনিসটা। এটা হচ্ছে তুমি তোমার হার্ড হ্যাট পরে, বুট পরে কনস্ট্রাকশন সাইটে গিয়ে কনস্ট্রাকশন দেখা এবং ইন্সপেক্ট করা এন্ড মেক শিওর করা যে তোমার প্রজেক্টটা যে তুমি ডিজাইন করেছো সেই প্রজেক্টটা ঠিক মতো করে তৈরি হচ্ছে মাটিতে। এটা যে কি আনন্দের একটা বিষয়। তো যারা করেছো বা কখনো করবে, তখন তোমরা এটা ফিল করতে পারবে। তুমি নিজের হাতে একটা জিনিস একে ডিজাইন করে তৈরি করে দিচ্ছ অঙ্ক করে, যে এরকম এরকম করে এটা হবে, তারপর সেটা মাটির ভিতরে হচ্ছে বা মাটির উপরে হচ্ছে, which depending on which kind of civil engineer you are. সো এটা খুবই চমৎকার একটা জিনিস দেখতে পারো, অলমোস্ট কি বলবো, নিজের হাতে তৈরি করা একটা প্রোডাক্ট দেখা। সো সেই পার্টটা কনস্ট্রাকশন করাটা। এখন আমি যেখানে আছি লেটেস্ট প্রজেক্টটা, এই প্রজেক্টটা একটা স্টেট ওয়াইড প্রজেক্ট। এটা টেক্সাসের লেজিসলেচার থেকে এসেছে। হার্ভি একটা বিশাল হারিকেন যখন হয় রিসেন্ট পাস্টে টেক্সাসে, তারপর টেক্সাসের লেজিসলেচার ল পাস করে যে আমাদের স্টেট ওয়াইড ফ্লাড প্ল্যানিং করতে হবে, পুরো স্টেটের জন্য আমাদের বন্যার প্ল্যান করতে হবে। তো সেটার জন্য কিছু ফান্ডিং দেওয়া হয়, তারপর একটা প্রোগ্রাম তৈরি করা হয়।
সেই প্রোগ্রামের ডিরেক্টর হিসাবে আমি হায়ার্ড হয়ে আসি। সো এটা আমার এখন কারেন্ট জব, যে টেক্সাসের জন্য একটা স্টেট ওয়াইড ফ্লাড প্ল্যান তৈরি করা। সো আমরা এখন এই প্ল্যানের উপরে কাজ করছি। সো এখন নট সো মাচ আমি হার্ড হ্যাট আর বুটগুলো ফেলে এসেছি আমার সিটি অফ অস্টিনের জবে, আর ফিল্ডে আর যাওয়া হয় না, বাট আমার হাতে এখন অন্যরকম একটা বড় দায়িত্ব। তো এটাই ইন এ সামারি। থ্যাংক ইউ ম্যাম। আপনি হয়তো জেনে থাকবেন এবং অনুষ্ঠানের শুরুর দিকে বলেছিলাম আমরা আজকে রয়েছি লার্ন টাইম লাইফের 32তম পর্বে। অর্থাৎ আপনি সহ আমরা 32টা লাইভ রান করেছি, যেখানে মেল এবং ফিমেল বোথ আমাদের গেস্ট ছিলেন। আমাদের ফিমেল যারা গেস্ট ছিলেন তাদের সকলের কাছে আমার একটি কমন প্রশ্ন ছিল। প্রশ্নটা এমন যে আপনার ব্যক্তিগত জীবন এবং আপনার কর্মজীবন, এই দুইটি জীবন কখনো কি আপনার সামনে প্রতিদ্বন্দ্বী হিসেবে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়েছে, কিংবা কখনো কি এই দুইটি জীবন আপনার কাছে একে অপরের পরিপূরক হিসেবে দাঁড়িয়েছে? আপনার কাছেও সেই একই প্রশ্নটাই করছে না প্লিজ। সব সময় আমার কাছে মনে হয় যে এটা একটা বিষয় যেটা নিয়ে আমরা কথা বলি সব সময়। আমার এখানের যারা কলিগ এবং আমার এখানের যারা ফিমেল কলিগ তাদের সাথে অনেক ধরে এটাকে অ্যাকনলেজ করতে পারাটা খুব ইম্পর্টেন্ট। দুটাই কিন্তু খুব ডিমান্ডিং। আমরা যে জবটা করি এটা খুবই ডিমান্ডিং। আমি যে জবটা এখন করছি, যখন যে কোনো সময় তুমি যখন একটা রেসপন্সিবল জব করবে, ইট ইজ ভেরি ডিমান্ডিং, জাস্ট অ্যাজ ডিমান্ডিং অ্যাজ এনিবডি এলস। অ্যাট দ্য সেম টাইম আমরা যখন আমাদের যখন ছেলে মেয়ে থাকে, তারা আমাদের লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হয়ে যায়, যে কোনো মার জন্যই সেটা সত্যি। মানে সো এই দুটা জিনিস, দুটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যখন আমরা একসাথে করার চেষ্টা করি, অবশ্যই দুটা একসাথে এক সময় সেম সময়ের জন্য আমরা একজন আরেকজনের সাথে প্রতিদ্বন্দ্বী হচ্ছি, রাইট? তো আমি একটা কথা বলি, আমার দুই ছেলে, আমার বড় ছেলে এখন 11 বছর বয়স, ছোট ছেলে 7, ওরা একদম বেবি এখন আর না। বাট আমি সবসময় একটা কথা বলি যে বি কাইন্ড টু ইয়োরসেলফ। তো এই কথাটাকে বাংলা ট্রান্সলেট করার চেষ্টা করছি। Be kind to yourself. We are the harshest critics of ourselves. আমরা নিজেদের থেকে অনেক এক্সপেক্ট করি, আমরা সবকিছুতেই সবচেয়ে ভালো করতে চাই। এন্ড এই যে চেষ্টা করাটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা যে চেষ্টা করছি, আমি নিজেকে বলি এবং আমার অনেক বন্ধুদেরকে বিদেশি দেশি বলি যে আমরা যে এতটুকু চিন্তা করছি যে আমরা কি ঠিক করে করতে পারলাম আমাদের ছেলে মেয়েদের জন্য, they will be fine. তুমি যদি ওয়ার্কিং মাদারদের ছেলে মেয়েদের সাথে যদি কথা বলি, তারা বলবে ইউ আর ফাইন, যে মারা কাজ করেছে। এই বিষয়ে আমি একটা এক্সাম্পল রেফারেন্সের কথা বলবো। পেপসি কোম্পানির ফর্মার বা কারেন্ট সিইওর একটা চমৎকার ইন্টারভিউ আছে, ভদ্রমহিলা, ভারতীয়, এই বিষয়ে যে সে কিভাবে তার কি বলবো ফ্যামিলি লাইফ এন্ড ওয়ার্ক লাইফ কম্বাইন করেছে। এরকম কি কখনো হয়নি যে আমাকে কেউ বলেছে ইউ আর দ্য অনলি ওয়ান হু ডিডন্ট কাম টু মাই প্যারেন্ট টিচার্স মিটিং? হয়েছে, আমার লাইফে হয়েছে, বাট আমি একমাত্র মা না যার লাইফে সেটা হয়েছে। হয়তো আমার তখন একটা মিটিং ছিল যেটা ছেড়ে আমি যেতে পারিনি, বাট দ্যাট ডাজন্ট মিন যে আমাদের ছেলেমেয়েরা সেই এফোর্টটা পাবে না। সো বিং কাইন্ড টু ইয়োরসেলফ এন্ড অ্যাকনলেজিং ইট। এবং আমি এটুকু একটু ইংরেজিতে বলছি, আমি এই জন্য ক্ষমা প্রার্থী, এই কথাগুলো ইংরেজিতে চলে আসে। Being kind to yourself and acknowledging it and being mindful of it, যে আমাদের দুইটা দায়িত্ব, বড় দায়িত্ব, এবং দুটাকেই আমরা গুরুত্ব দিচ্ছি, এবং মাঝে মাঝে ওই দুটো প্রতিদ্বন্দ্বিতা করবে, and that's okay. এবং বেশিরভাগ ওয়ার্কিং মায়ের ছেলে মেয়েদের সাথে যদি কথা বলা হয়, তারা বলবে যে they're fine, they're very proud of their mothers যে করছে এটা। সো থ্যাংক ইউ ম্যাম। ম্যাম, এবার আবার পুনরায় ফিরে যাচ্ছি আপনার শিক্ষা জীবনের কিছু স্মৃতি নিয়ে। ম্যাম, আপনি তো আমাদেরকে অনুষ্ঠানের শুরুর দিকে বলেছিলেন যে আপনি খুব সম্ভাবনাময় একটা স্কলারশিপ পেয়ে আপনি বিদেশে যান লেখাপড়া করতে। সেই যে আপনার ম্যাম যাত্রাটি শুরু হয়েছিল রয়্যাল মেলবোর্ন ইনস্টিটিউট অফ টেকনোলজি ইন মেলবোর্ন, এরপরে আপনি পড়াশোনা করেছেন পোস্ট গ্রাজুয়েশনে ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট অস্টিন। এই দুইটি জায়গার আপনার শিক্ষা জীবনের স্মৃতি থেকে এমন কোন স্মৃতি কি আপনার রয়েছে যা হয়তো আপনার প্রায়শই আপনার স্মৃতিপটে দাগ কেটে থাকে, এমন কোন স্মৃতি? এরকম কিছু স্মৃতি না, সেরকম স্পেসিফিক কিছু। মেলবোর্ন খুব
খুব চমৎকার একটা শহর, খুব সুন্দর একটা শহর। সো আমি সবসময় বলি যে ইউনিভার্সিটি লাইফটা সবার লাইফে খুব চমৎকার একটা সময় থাকে। তোমরা সেই চমৎকার সময়টার মধ্যে দিয়ে এখন যাচ্ছ, সো অ্যাপ্রিশিয়েট দ্যাট ভেরি মাচ। তো মেলবোর্ন খুব সুন্দর একটা জায়গা। মেলবোর্নে যখন ছিলাম আমি প্রচুর ট্রাভেল করেছি। আমার কিছু লাইফ লং বন্ধু মেলবোর্নের, মেলবোর্ন থেকে আমি অনেক শিখেছি। তো সেটা আমার জন্য সবসময় একটা সফট কর্নার হয়ে থাকবে। অস্টিনে যখন পড়াশোনা করতে এসেছিলাম আমি কখনো ভাবিনি এখানে আমি এত বছর থেকে এখানে স্থায়ী হয়ে যাব। আমি এখনো আমার এখানের বন্ধুদেরকে যোগ করে বলি যে আমি যখন এসেছিলাম আমি ভেবেছি ওকে আমি এখান থেকে কবে চলে যাচ্ছি। তো কিভাবে কিভাবে যেন অস্টিনে থাকা হয়ে অস্টিন আমার ঘর হয়ে গিয়েছে। এখানেই থেকে এখন এখানেই এতদিন ধরে কাজ করে যাচ্ছি। অস্টিনের স্মৃতি আসলে এখন তো এখানে শহরটা অনেক চেঞ্জ হয়েছে আমি আসা থেকে এখন পর্যন্ত। অস্টিনে আমি বিশ্বমানের একজন আমার যে সুপারভাইজার উনি একজন বিশ্বমানের হাইড্রোলজিস্ট। এটা আমি সেরকম করে জানতাম না, আমি ইউনিভার্সিটির র্যাঙ্কিং দেখে পড়তে এসেছিলাম, পরে আস্তে আস্তে জেনেছি বা বুঝেছি। তো আমার শিক্ষা দিক থেকে প্রচুর শেখা অস্টিন থেকে, অনেকখানি আগানো। এখানে আমি জিআইএস নিয়ে কাজ করেছি, আমার রিসার্চ নিয়ে যেটা কাজ করেছি। তো দুই জায়গাতেই আসলে মানুষরা তো স্মৃতি তৈরি করে, দুই জায়গাতেই আমার খুব চমৎকার কিছু স্মৃতি আছে সবসময়। এটা তো এখন আমার ঘরই, আর মেলবোর্নে যখনই আমি ফিরে যাব এটা আমার আরেকটা ঘর, এটুকুই বলতে পারি। অসংখ্য ধন্যবাদ ম্যাম। ম্যাম আরেকটি প্রশ্ন করতে চাচ্ছিলাম। অনুষ্ঠানের শুরুতে আপনাকে যখন দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দিই তখন বলেছিলাম আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ার্স অস্টিন ব্রাঞ্চের 2017 সালে আপনি সিভিল ইঞ্জিনিয়ার অফ দ্য ইয়ার হওয়ার গৌরব অর্জন করেছিলেন। একজন ইঞ্জিনিয়ার হিসেবে একজন নারী ইঞ্জিনিয়ার হিসেবে আপনার এই অর্জনটিকে আপনি কিভাবে দেখেন? আপনার সেই অনুভূতিটা জানতে চাচ্ছিলাম ম্যাম, প্লিজ। It was very humbling. এটা আমার ফার্স্ট অনুভূতি টু মানে প্রথম ওখানে আমাকে কনসিডার করার জন্য এবং ওটা পাওয়ার জন্য it was very humbling for me. ওটা নেওয়ার জন্য আমাকে উঠে একটা স্পিচ দিতে হয়েছিল ওই অ্যাওয়ার্ডের জন্য, এবং সেখানে যারা আমার আগে পেয়েছেন বা যারা আমার পরে পেয়েছেন এই অ্যাওয়ার্ডটা, টু বি উইথ দ্য সেম গ্রুপ অফ দোজ ফোকস ওয়াজ ভেরি হাম্বলিং ফর মি। হাম্বলিং শব্দটার বাংলা প্রতিশব্দ খুঁজে বেড়াচ্ছি আমি এখন আমার মনে। তো সেটা একটা ছিল। আই ওয়াজ অলসো ভেরি প্রাউড টু রিসিভ ইট। আমার আগে দুই একজন মেয়ে পেয়েছিল, আমার আগে কোনো পার্সন অফ কালার এই অ্যাওয়ার্ডটা পেয়েছিল টেক্সাসে বলে আমার জানা নেই। তো ইট ওয়াজ ভেরি হাম্বলিং। একটা জিনিস আমি মানুষকে এনকারেজ করি, আমি মানে আমার কলিগদেরকে বা যখন আমি মেন্টর করে এনকারেজ করি যে আমার ক্যারিয়ার একটা বড় অংশ কিন্তু এই অর্গানাইজেশন গুলোকে হেল্প করার জন্য আমি স্টেপ বাই স্টেপ এগিয়েছি। তো এই অর্গানাইজেশন গুলোতে কোনো কিছু করা এটা ভলান্টারি, রাইট? আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ার আমি পাস্ট প্রেসিডেন্ট ছিলাম, এটা কিন্তু একটা ভলান্টারি পজিশন ছিল। সো এটা আমার নিজের সময় থেকে আমি দিচ্ছি, বাট এইটার জন্য আমি যে কত কিছু শিখেছি এবং আমার প্রফেশনটাকে আমি আগাতে সাহায্য করেছি। তো সেটা দুইটা স্যাটিসফ্যাকশন, একটা হচ্ছে যে আমি কিছু শিখলাম, আর একটা হচ্ছে যে আমি আমার প্রফেশনটাতে আগাচ্ছি, আরো কাউকে হেল্প করতে পারছি। তো এই জিনিসটা আমি খুবই এনকারেজ করি মানুষকে, যে সুযোগ হলে এরকম কোনো প্রফেশনাল সোসাইটিতে এনিথিং দ্যাট তোমাকে যেটাতে আগ্রহী হও সেটাতে জয়েন করা এবং সেখানে পার্টিসিপেট করা। শুধু জয়েন করা না, জয়েন করে সেখানে পার্টিসিপেট করা, সেখানে কিছু করা, সেটা ক্যারিয়ারকে আগাতে অনেক সাহায্য করে। কারণ তুমি একটা স্কিল এক জায়গায় যেটা শিখছো সেই স্কিলটা অন্য জায়গাতেও কাজে লাগানো যায়। বাট অ্যাওয়ার্ড পাওয়ার অভিজ্ঞতাটা আমার লাইফের খুব হাম্বলিং একটা অভিজ্ঞতা ছিল। অবশ্যই I was proud of it. It was given to me in a front of অনেক টেক্সাসের মেয়র, অস্টিনের মেয়র এবং টেক্সাসের অনেক আমার কলিগ এবং সিভিল ইঞ্জিনিয়ারিং এর বেশ বড় সংখ্যক একটা দর্শকের সামনে আমার এটা নিতে হয়েছিল একটা অ্যাওয়ার্ড সেরেমনিতে। তো খুবই হাম্বলিং একটা অভিজ্ঞতা ছিল আমার জন্য। অসংখ্য ধন্যবাদ ম্যাম। আমরা আশা করছি এবং মন থেকে দোয়া করছি আপনি ভবিষ্যতে এরকম গৌরবজনক আরো অনেক অ্যাওয়ার্ড
আপনি লাভ করুন এবং সেই সাথে আপনার এই অর্জনগুলো আমাদের বাংলাদেশি মেয়েরা যারা এই সেক্টরে কাজ করতে যায় তাদেরকে আরো বেশি অনুপ্রাণিত করুক। অসংখ্য ধন্যবাদ ম্যাম। এরপরে যে প্রশ্নটি করতে চাচ্ছি ম্যাম, আপনার ভবিষ্যতে যে আপনার রেস্ট অফ ক্যারিয়ার পড়ে রয়েছে এই ক্যারিয়ারটিকে আপনি কোন দিকে নিয়ে যেতে চান, কিংবা আপনার ভবিষ্যৎ গবেষণা কোন দিকে পরিচালনা করতে চান? তো আমার এখন ইমিডিয়েট সামনে যে কাজটা, আমি হাতে যে কাজটা নিয়েছি এটা সুন্দরভাবে শেষ করা হচ্ছে আমার ইমিডিয়েট গোল। আগামী 2 থেকে 5 বছরে এটাই আমার গোল। আমি যখন এই কাজটা হাতে নিয়েছিলাম, অনেক বড় একটা টাস্ক এটা, যে পুরা স্টেট অফ টেক্সাসের জন্য একটা স্টেট প্ল্যান তৈরি করা। তো আপাতত আমি ওটাতেই খুব ফোকাস করছি। তার বাইরে যে অনেক দূরে চিন্তা করছি এরকম না। আমি জানি যে এর আগে যখন আমি যখন সিটি অফ অস্টিনে ছিলাম, ওখানে আমি 3 বছর একটা সুপারভাইজার পজিশনে কাজ করে আমার ডিভিশনটাকে একটা জায়গায় নিয়ে এসেছিলাম। তখন আমি ফিল করেছি ওকে, আই ফিল কন্টেন্ট যে এটাকে একটা সুন্দর জায়গায় আমি নিয়ে এসেছি, আমি রেডি আমার পরের স্টেপের জন্য। তো এখন আমি এই কাজটা শুরু করেছি, 1.5 বছর হয়েছে। এটাকে সুন্দর করে সফলভাবে শেষ করা হচ্ছে আমার ফার্স্ট শর্ট টার্ম গোল। তো তারপরে আমি চিন্তা করব যে আমার ক্যারিয়ারটাকে কোথায় কোথায় নেওয়া যায়। অসংখ্য ধন্যবাদ ম্যাম। ম্যাম, আপনি এখন বিদেশে আছেন এবং আপনার জীবনের বহু সময় আপনি বিদেশে কাটিয়েছেন, কিন্তু আপনার একদম রুটের কথা যদি বলি, আপনি মনে প্রাণে একজন বাঙালি। বাঙালি সত্তাকে আপনি ধারণ করেন আপনার মনে প্রাণে। এই যে ম্যাম, এই বাঙালি সত্তার সাথে মিশে থাকা যেসব নারীরা আছে যারা স্বপ্ন দেখে ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং এর দিকে তাদের কেরিয়ার গড়ার, তাদের প্রতি আপনার পরামর্শ বা উপদেশটি কেমন হবে প্লিজ ম্যাম? তাদের প্রতি আমার পরামর্শ এবং উপদেশ হবে যে স্বপ্ন দেখাটা খুব জরুরি, তারপর সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য কাজ করাটা খুব জরুরি। পরিশ্রমের কোনো বিকল্প নেই। যে কাজটাই হাতে থাকুক সেই কাজটাকে সুন্দর করে করাটা খুব ইম্পর্টেন্ট। ছোট জব যদি থাকে, একটা জবের একটা ছোট অংশ সেটাও যদি খুব সুন্দর করে করা হয়, তাহলে কিন্তু সেটা পথ খুলে দেয় পরের জবটা সুন্দর করে করার জন্য। যদি কখনো দেখা যায় যে অনেকগুলো কাজ, একটা কাজ পড়ে আছে, এটা করা দরকার বাট কেউ করতে চাচ্ছে না, সেই কাজটাকে নিয়ে করে ফেলাটাও কিন্তু একটা স্টেপ এগিয়ে যাওয়া। আমার যখন ক্যারিয়ার শুরু করেছিলাম তখন এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো বা যখন যেটা সুযোগ হয়েছে কোনো সেটা করে ফেলাটা আমাকে সবসময় পরের স্টেপটা করতে পথ খুলে দিয়েছে। তো সেটাই। আর কখনো নিজেকে আমি নারী ইঞ্জিনিয়ার হব এটা মনে করার থেকে আমি একজন মানুষ ইঞ্জিনিয়ার হব মনে করে এগিয়ে যাওয়াটা আমার কাছে মনে হয় যে খুব খুব জরুরি। তো আমরা যখন সেই মানুষ ইঞ্জিনিয়ার হয়ে এগিয়ে যেতে পারবো, প্রতিবন্ধকতা তো আসবেই, অবশ্যই আছে। আমি সেটাকে যতই পাশে রেখে দেই বা করে দিচ্ছিল, বাট সেটাকে পজিটিভ অ্যাটিটিউড নিয়ে এগিয়ে যাওয়াটা খুব জরুরি। এটা মনে করার কোনোই কারণ নেই যে মেয়েরা ভালো ইঞ্জিনিয়ার হতে পারে না। আমি আমার কথা বলছি না, আমার প্রচুর মহিলা কলিগ আছে যারা খুব ভালো করছে ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারে এজ ওয়েল। সো আমি স্বপ্ন দেখি যে এক সময় আমরা, আর এটা আমাদেরকে বলতে হবে না যে মেয়ে বলে আমি ইঞ্জিনিয়ার হতে পারবো না, বা কেউই বলবে না যে মেয়ে বলে আমি ইঞ্জিনিয়ার হতে পারবো না। আরেকটা জিনিস আমি শেয়ার করবো, অ্যাকচুয়ালি আমরা ধারণা করি যে এই প্রতিবন্ধকতাগুলো বাংলাদেশে, বাট প্রেজুডিসটা কিন্তু সারা পৃথিবীতে ছিল। আমি যখন অস্ট্রেলিয়াতে আমার সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করছি, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, আমার একজন প্রফেসর ছিলেন, আমি খুব চমৎকার কিছু প্রফেসর পেয়েছি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তো আমার সেই প্রফেসর শেয়ার করছিলেন যে আমরা তো তখন অনেক ফিমেল ইঞ্জিনিয়ার, এটা কিন্তু 25 বছর আগের কথা, 25 বছর আগের কথা, হ্যাঁ 23-24 বছর আগের কথা বলছি আমি যখন কলেজের ফার্স্ট ইয়ারে পড়ি। তো শেয়ার করলেন যে তোমাদেরকে আমি এখন যে কোনো জায়গায় সাইট ভিজিটে নিয়ে যেতে পারছি, আমি 15 বছর আগেও আমার মেয়ে স্টুডেন্টদেরকে মাইনে নিয়ে যেতে পারতাম না, কারণ কুসংস্কার ছিল যে মাইনে যদি মেয়ে ইঞ্জিনিয়ার ঢোকে তাহলে মাইনে এক্সিলেন্ট হবে। গেস আমার লাইফের ফার্স্ট ইঞ্জিনিয়ারিং ইন্টার্নশিপ কোথায় ছিল, অ্যাকচুয়ালি সেকেন্ড ইঞ্জিনিয়ারিং ইন্টার্নশিপ কোথায় ছিল? It was a mine. I worked in a mine, not in the mine, but on top of a mine. But আমি Pesminco Illawarra mine বলে একটা lead and zinc মাইনের ওয়াটার ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করেছিলাম চতুর্থ বর্ষের ছাত্রী হিসাবে।
যে আমি প্রথম বর্ষে আমার প্রফেসর আমাকে গল্প বলেছিল যে 10-15 বছর আগেও কোনো মেয়েকে মাইনের ভিতরে ঢুকতেই দেওয়া হতো না, কারণ মেয়ে ঢুকলে টানেলটা ভেঙে পড়ে যাবে বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হবে। সো কুসংস্কার কিন্তু সারা পৃথিবীতেই ছিল, সেগুলো ভেঙে আমরা এগিয়ে যাব এবং সেগুলাকে পিছনে ফেলে আমরা এগিয়ে যাব। ওগুলো আমাদেরকে শেখার জন্য শক্তি দেয়, এগিয়ে যাওয়ার জন্য শক্তি দেয়। তো আমি আমার এই গল্পটা হঠাৎ করে মনে পড়লো, তাই শেয়ার করলাম যে মেয়ে হিসাবে এগিয়ে যাওয়ার জন্য যদি কোনো উপদেশ থাকে, একজন মানুষ হিসাবে এগিয়ে যাও এবং সবসময় মনে রাখবে যে তুমি একজন মানুষ প্রথমে। আমরা এক সময় মেয়ে এবং এটার কোনো বিভেদ থাকবে না, আমি সেই পৃথিবীর স্বপ্ন দেখি। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম, আপনি হয়তো জেনে থাকবেন আমাদের লার্ন টাইম লাইফের জীবনের গল্প থেকে অনুষ্ঠান এর মূল দর্শক তরুণ সমাজ। এই তরুণ সমাজের মধ্যে মেল ফিমেল দুইটি পার্টি রয়েছে। তো এতক্ষণ তো আমরা ফিমেলদের জন্য কিছু উপদেশ শুনলাম। এখন ম্যাম আপনাকে রিকোয়েস্ট করব, বোথ ফিমেল অ্যান্ড মেল যারা আছেন, যারা স্বপ্ন দেখতে চান, জীবনে পরিশ্রম করে সফল হতে চান, তাদের জন্য উপদেশটি কেমন হবে ম্যাম? সো আমার উপদেশটি কিন্তু সেমই থাকবে, এ কারণেই যে আমি কিন্তু একটু আগে যখন বলেছি তখনও আমি বলেছি যে আমার উপদেশ হচ্ছে যে মানুষ হিসাবে এগিয়ে যাও। সো পরিশ্রম করার কোনো শর্টকাট নেই, পরিশ্রমী হওয়াটা খুব জরুরি। যখনই ছোট একটা কাজও যদি থাকে সেটাকে সুন্দর করে করাটা খুব জরুরি, এবং প্রত্যেকটা কাজকে শ্রদ্ধা করাটা খুব জরুরি অ্যাকচুয়ালি। এটাকে আমি খুব ইম্পর্টেন্ট মনে করি। আমি আশা করি যে তোমরা সবাই জীবনে অনেক বড় জায়গায় সবাই এগিয়ে যাবে, বড় বড় কাজ করবে, বা যে যে কাজটাই করুক তাকে সেই কাজের জন্য সম্মান করাটা প্রচন্ড রকমের জরুরি। এটাই আমার উপদেশ। এবং কখনো স্বপ্ন দেখতে ভয় পেও না, কখনো কাউকে তোমাকে বলতে দিও না যে তুমি এটা করতে পারবে না। আর যদি কখনো করতে পারতে পারতে না পেরে যাওয়া হয়, তারপর সেটাকে ওভারকাম করা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। সব সময় যদি সব হ্যাঁ হতো তাহলে তো আমরা কেউ আর কোনো কিছু ওভারকাম করার প্রয়োজন মনে করতাম না বা প্রয়োজন হতো না। তো আমার কাছে এই জিনিসটা খুবই শ্রদ্ধার, কেউ যখন কোনো সমস্যায় থেমে দাঁড়ায় বা থমকে দাঁড়ায়, তারপর সেটাকে উঠে দাঁড়ানোটা খুব জরুরি। ধন্যবাদ ম্যাম। ম্যাম, আমরা আমাদের অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষে জানতে চাচ্ছি আমাদের এই লার্ন টাইম জীবনের গল্প থেকে শিক্ষা অনুষ্ঠান, এই অনুষ্ঠানটিকে আপনি কিভাবে দেখছেন ম্যাম? তো আমাকে আমার একজন আপু এখানে যোগাযোগ করেছিলেন এটা করার জন্য। তো এই দেশের মিডিয়ার জন্য আমাকে বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারভিউ দেওয়া হয়েছে। তো আমি তোমাকে বলতে পারি যে বাংলাদেশের জন্য আমার এটাই প্রথম কোনো ইন্টারভিউ দেওয়া। তো ইন্টারভিউ দিতে আমার অ্যাকচুয়ালি ভালো লাগছে যে আমার কথাগুলো শুনে যদি দুজন, একজন, তিনজন কেউ একজন এনকারেজড হয়, সেটাও না হয় কাউকে হেল্প করুক। সো আমি যেখানে আমার যে দেশটাতে আমার জন্ম হয়েছিল, যে ভাষাটাকে আমি খুব ভালোবাসি, সেখানের কোনো একজন তরুণ বা তরুণী আমার কথা শুনে যদি এনকারেজড হয়, সেই জিনিসটা আমাকে খুব আনন্দ দেবে। সো এভাবেই আমি দেখছি। এবং আরেকটা জিনিস আমি দেখছি এখানে, রিশা তোমার সাথে শেয়ার করি, যে আমি যে সেই যে বললাম যে যে কোনো লাইফে কাজ করার পর পাশাপাশি বা পড়াশোনার কাছাকাছি পাশাপাশি অর্গানাইজ করে কোনো অর্গানাইজেশনে জয়েন করা এবং সেখানে কিছু করতে চাওয়াটা, করতে পারাটা, সেই ক্যান ডু অ্যাটিটিউডটা খুব জরুরি। তোমরা যেটা করছো এই জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগছে, কারণ এই জিনিসটা করতে কিন্তু অনেক এফোর্ট লাগে এবং তুমি খুব সুন্দর করে অনুষ্ঠানটা পরিচালনা করছো। দিস ইজ এ হিউজ স্কিল। সো সেই লার্ন টাইমের সেই অ্যাসপেক্টটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করছি এবং খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ ম্যাম। আজকের এই জীবনের গল্প থেকে শিক্ষা অনুষ্ঠানে আপনাকে অতিথি হিসেবে পেয়ে লার্ন টাইম পরিবার আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছে। আশা করছি লার্ন টাইমের পরবর্তী বিশেষ কোন অনুষ্ঠানে আপনাকে আমাদের পাশে পাবো। অবশ্যই। ভালো থেকো তোমরা সবাই। আপনিও ভালো থাকবেন ম্যাম। সম্মানিত দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম রিমজন ম্যামের সঙ্গে। শুনলাম তার জীবনের নানা স্মৃতি, তার জীবনের উত্থান পতনের গল্প, এবং তার মুখ থেকেই শুনলাম তরুণদের সামনে এগিয়ে যাওয়ার জন্য কি করা উচিত, তাদের জীবনের লক্ষ্যে কিভাবে অটুট থাকা উচিত, সেই গল্পগুলো তার কাছ থেকে শুনলাম। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, লার্ন টাইমের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ম্যাম, আমাদের স্ট্রিমিং শেষ হয়ে গেছে। আচ্ছা।
ঠিক আছে, সো আমি কি এখন বিদায় নিব তোমাদের কাছ থেকে আপনাদের? না, বিদায় দিচ্ছি না, একটা ছোট অনুরোধ আচ্ছা, আছে। হ্যাঁ আমরা আসলে লার্ন টাইমের গেস্টদের কাছে বলি যে আমাদেরকে পরবর্তী গেস্টে অন্তত 3 জনের সাথে পরিচয় করে দেওয়ার জন্য আর কি। তো আপনার লিস্ট থেকে আমরা 3 জনকে চাই। আচ্ছা, আমি কি আমরা এখনই শুনে, বলবো না চিন্তা করে না না, বলবো? পরে পরে বললে হবে আর কি। তো একটু যদি পরিচয় করে দিতেন যে আবির আছে, আবির কোঅর্ডিনেশন করবে। আমরা হ্যাঁ, শুনেছি যে আপনার ছোট ভাই বা বড় ভাই গুগলে খুব ভালো কাজ করছেন আর কি। তো তার সাথে কি পরিচয় করে দিতে পারবেন? আমি ওকে জিজ্ঞেস করতে পারি, আমি শিওর না, ও খুবই লিমিটেড ওর ইন্টারভিউর ব্যাপারে, বাট আমি অবশ্যই ওকে জিজ্ঞেস করবো। আচ্ছা, ঠিক আছে। না, আমরা চেষ্টা করছি আমার যে ছোট ভাই। মানে যারা বিদেশে রয়েছেন, এভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, তারা তো সনাতন মিডিয়াতে নিয়ে আসার স্কোপটা কম আর কি। তো এইভাবে আর কি আমাদের লার্ন টাইমের প্ল্যাটফর্মে যদি আসেন তারা। আচ্ছা, এটা ছাড়া আমি অস্টিন থেকে আপনাদেরকে কিছু নাম দিতে পারবো। আচ্ছা, অস্টিন বা অ্যাকচুয়ালি আমেরিকা থেকে সিভিল ইঞ্জিনিয়ার বা হ্যাঁ কিছু নাম নাম দিতে পারবো। তাহলে খুব ভালো হয়। আমরা কিছুদিন আগে গালিব ভাইকেও আমরা পেয়েছিলাম। সো বাংলা স্কুলের কথা সামহাও কোনোভাবে আমার কথায় আজকে আসেনি। বাংলা স্কুল আমার লাইফের খুব চমৎকার একটা স্পট, ওটার মাধ্যমে আমার গালিব ভাইয়ের সাথে পরিচয়। আমি জানি না গালিব ভাই বাংলা স্কুলের কথা বলেছেন কিনা। হ্যাঁ, উনি একটু বলেছেন আর কি হ্যাঁ। অস্টিনে আপনাদের বাংলা স্কুল নিয়ে। হুম হুম। তো আমি লিসা, আর অস্টিনের কিছু কিছু বলবেন? বাংলা স্কুলের বিষয়ে। না, বলেন আর কি, শুনছি। আচ্ছা, না বাংলা স্কুলের আমি বাংলা স্কুলে টিচার ছিলাম প্রথমে। ও, তাই তারপর নাকি? আমি আমি বাংলা স্কুলে টিচার ছিলাম, তারপর বাংলা স্কুলের যে কয়টা অফিসার পজিশন ছিল সব কয়টা অফিসার পজিশনই আমি সার্ভ করেছি। আমি আবার 6-7 বছর ধরে বাংলা স্কুলের সাথে খুবই ইনভলভ ছিলাম। এখন ওকে। আমার এক 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 ছেলে পড়ে বাংলা স্কুলে, তো সেখানে প্যারেন্টস হুম। হিসাবে আর কি বাংলা স্কুলের কে দেখা হয়। এটা অস্টিনের খুব, আমি কি বলবো, ইটস ওয়ান অফ আওয়ার প্রাইড এন্ড জয়। ওটা আচ্ছা, ইংরেজিতে বললাম, বাট ডেফিনেটলি আমাদের খুব ভাল লাগে। প্রিয় হুম। প্রতিষ্ঠান বাংলা স্কুল। আচ্ছা, আচ্ছা। আর Good. গালিব ভাই হ্যাড a lot of hand in creating that organization. আমি জানি না উনি উনি বেশ বিনয় মানুষ, সেটা নিজে থেকে বলেছেন কিনা, বাট ও হুম। উনি দ্য মেইন পার্সন যার জন্য বাংলা স্কুলটার পথ চলা শুরু হয়েছিল বহু বছর আগে। হ্যাঁ, আমরা ওনার গল্পটা শুনেছি। হ্যাঁ, তো ঠিক আছে। অস্টিনে না না বলুন। হ্যাঁ, বলছিলাম যে জোনাপা আরো কয়েকজনের সাথে একটু পরিচয় করাই দেন। হ্যাঁ, আমি আরো কয়েকজনের নাম তাহলে আপনাদেরকে পাঠিয়ে দেবো। আমি অলরেডি চিন্তা হুম। করছি কয়েকজনের কথা। আপনার তো আপনার ছেলে বা মেয়ে যে কারো কথাই ভাবছেন তাই না হ্যাঁ, ইন্টারভিউ? হ্যাঁ, জি। আমরা সবাইকে, বিশেষ করে মেয়েদেরকে আমরা বেশি চাচ্ছি, কারণ এনকারেজ করার জন্য। আচ্ছা, আমার এখানে একজন আপু আছেন যে ইনি ইন্টেলে খুব বেশ বড় পজিশনে একটা কাজ করেন, অনেক বছর ধরে করেছেন। ওনার কথা ভাবছি, ওনার নাম আচ্ছা। হচ্ছে ইজ্জাত হোসাইন। তো ওনার ইজ্জাত কথা হোসেন। আর তারপরে আমি একটু চিন্তা করে আপনাকে বলি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আবির কোঅর্ডিনেশন করবে আর কি। আচ্ছা, তো আমি ইজ্জাত আপুর সাথে আপনাদেরকে এখানে পরিচয় করিয়ে দিতে পারি, বা কি বলে ঠিক আছে, মেসেঞ্জারের খুব মাধ্যমে ভালো হয়। পরিচয়। হ্যাঁ। জি ম্যাম, মেসেঞ্জারে যদি একটু দিয়ে দেন তাহলে। হ্যাঁ, আমি মেসেঞ্জারে পরিচয় করিয়ে দেব। খুশরু আপু খুব আনন্দের সাথে ইসের গল্প করেন, জাপানের গল্প করেন। জাপান ওনার খুব হ্যাঁ, সুইট একটা স্পট। হ্যাঁ, আমার সাথেই একটু আমরা ক্লোজ ছিলাম আর কি। আচ্ছা, তো হ্যাঁ, খুব সুন্দর সময় কেটেছে আর কি। তো উনি তো আমেরিকায় পরে চলে গেল। আমরা হ্যাঁ উনি। আসলে আপনিও তো বিভিন্ন দেশে পড়াশোনা করেছেন। আমরা যখন জাপানে পড়াশোনা করেছি, যে আন্ডার গ্রাজুয়েট সময়ে, আমাদের ওখানে আসলে কোনো কমিউনিটি ছিল না। আমরা মাত্র 2-3 জন মানে নিয়ে বাংলাদেশিরা ছিলাম। তো ওই আহ, মানে যে কোনো দুঃখ কষ্ট হাসি আনন্দ শেয়ার করার জায়গাটাই ওনারা ছিলেন আর কি। তো অনেক দূরে দূরে থাকতেন, তারপরেও খুব আমরা খুব খুব অ্যাটাচ ছিলাম আর কি, পরিবারের মতনই।
সেটাই সম্ভবত হয় এরকম ছোট বয়সে পড়াশোনা করতে চলে গেলে। যদি যে হ্যাঁ ঋষাকে যেটা বলছিলাম যে তখন মনে হয় না যে আমরা ছোট, আসলে এখন অনেকটা পথ হ্যাঁ পার হয়ে এসে মনে হয় যে তখন তো আসলে আমরা বেশ ছোট ছিলাম। তো ওই হ্যাঁ। সময়টা যাদের সাথে পরিচয় হয় বা যাদের সাথে একসাথে বড় হওয়া হয় কিন্তু আপনি খুব ভালো। বাসাতেই পড়াশোনা করেছেন, করে ক্লাস 8-এ একবারই জাম্প করলেন, মানে এটা টাফ না? আহ যখন দেশে যাওয়া হতো তখন হয়তো কয়েক মাসের জন্য এখানে ওখানে স্কুলে ভর্তি, এখানে ওখানে না, এক জায়গাতে স্কুলে ভর্তি ভর্তি করে কিছু ক্লাস করা হয়েছে। বাট হ্যাঁ, ক্লাস 8-এর শেষেই আমার আহ, শিক্ষা জীবনের শুরু। আহ, আচ্ছা আচ্ছা। মানে পড়াশোনার থেকে আসলে আহ, পড়াশোনাটা আসলে খুব একটা কঠিন না আমার কাছে, এটাই মনে হয়। ওটা বলি যে আশেপাশে বইপত্র থাকলে ছেলেমেয়েরা পড়াশোনা শিখে ফেলে, বাট there are other aspects of growing up যে জিনিসটা ভ্যাকিউম থেকে যায় আর কি। হুম, ঠিক বলেছেন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে পরিচয় হলে হ্যাঁ ভাল লাগবে। ধন্যবাদ। আমি হ্যাঁ, এখন রিশা কিছু বলবেন লাস্টে? রিশা মনে হয় অসংখ্য অফলাইনে ধন্যবাদ। ছিল। ও হ্যাঁ। আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো, আমি নিজেও অনেক অনুপ্রাণিত হলাম আপনার কথা থেকে। ভালো থাকবেন ম্যাম, আসসালামু আলাইকুম। ভালো থেকো, তোমার সাথে পরিচয় হয়ে খুব ভালো লেগেছে। তুমি খুব চমৎকার করে উপস্থাপনা করো। নাইস টু সি, গুড স্কিল। ভালো থেকো। খোদা হাফেজ ভাইয়া, পরিচয় হয়ে ভালো লাগলো। আবির, হ্যাঁ, থ্যাংক ইউ। খোদা থ্যাংক ইউ হাফেজ ম্যাম। সবাই। বাই। আসসালামু আলাইকুম। আসসালামু আসসালাম। আলাইকুম। রিশা। হ্যাঁ ভাই।